তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল তো রেডি হয়ে গেছি। কালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে সকালবেলা বেরোবো, আমরা যাব এখন তাজপুর। সেই জন্য সবাই রেডি। এখন বাজে 5:30, একদম রেডি। আমি শুধু ব্যাগটা নেব আর নিচে যাব। নিচেও সবাই রেডি হয়ে গেছে। চলো যাওয়া যাক। দেরি হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল 5:10-15 মধ্যে বেরিয়ে যাওয়া, কিন্তু হয়নি। এখন 5:30 বেজে গেছে। চলো। আজকে গাড়িটা একদম বাড়ির সামনেই রাখা আছে, যাতে সকালবেলা একটুও দেরি না হয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। কোলাঘাট প্রথম গন্তব্য, তারপরে ওখান থেকে আবার যাবো। সঙ্গে থাকো তোমরা সবাই। বেরোনোর সময় গাড়ি পাংচার। আমরা উঠে বসে গেছিলাম, এসে কিরণ দেখলো যে গাড়িটার একটা চাকা পাংচার হয়ে গেছে। এখন স্টেপনি বার করা হচ্ছে, তারপর চেঞ্জ করা হবে, তারপর আমরা যেতে পারবো। আমরা অলরেডি আধ ঘন্টা লেট, আরো আধ ঘন্টা লেট হবো গাড়ির জন্য। এই যে পাংচার টায়ার, এটা পেছনের ডান দিকেরটা। খোলা হয়ে গেছে এই টায়ারটা। মিনিট 7 মতো টাইম লাগলো এটা খুলতে। এটা হচ্ছে নতুন টায়ারটা, এটাই লাগানো হবে। এবার টায়ার লাগানো চলছে, মানে একদম ঝটপট কাজ হচ্ছে, কারণ খানিকটা দেরিও হয়েছে। যদিও যে আমরা খুব বেশি তাড়া দিয়েছি তেমনটা না, কিন্তু ওই আর কি একটা জায়গায় যাব, একটা প্ল্যানিং ছিল। তবে কিরণ একদম এক্সপার্ট, ও তাড়াতাড়ি এটাকে লাগিয়ে ফেলেছে, খুব বেশি টাইমও লাগেনি। এরপর এখানে যতক্ষণে কিরণ টায়ার লাগাচ্ছে ততক্ষণ তোমাদের একটু হনুমান দেখিয়ে দিই। এখানে প্রচুর হনুমান এদিক ওদিক করছে। আর এই পুরানো টায়ারটা, মানে যেটা লিক হয়েছে, সেই টায়ারটা রাখার একটা প্রসেস আছে। এটা প্রথমে ভেতর দিকে, মানে সামনের দিকটা ঢুকিয়ে নিতে হয়, তারপর গিয়ে উল্টো দিকটা ঢোকানো যায়, আদারওয়াইজ ঢোকানো যায় না। যাই হোক, চলো এবার বেরিয়ে যাই। আমরা জাস্ট রওনা দিলাম, 6টা মতো বাজে। আমি দেখতেই পাচ্ছ 6টা বাজে বেরিয়েছি। এবার আমরা একটু টেন্স ছিলাম, কারণ টায়ারটা যেটা লাগানো হয়েছে সেটা কতক্ষণ চলবে, কতটা ভালো বুঝতে পারছি না। সেই জন্য আমরা একটু খোঁজার চেষ্টা করছিলাম, যদি একটা কোনো দোকান পাওয়া যায় সারানোর জন্য বা গ্যারেজ পাওয়া যায়। যাকে যাই হোক, চলো একটু একটু করে এগোই। যখন যেখানে পাবো একটা গ্যারেজ, তখন সেখানে ওয়েট করে যাব আর কি, গাড়ির চাকাটাও সারিয়ে নেব। চলো। আমাদের বাড়ি থেকে দীঘা বা মন্দারমণি বা কোলাঘাট যেখানেই হোক না, যেতে হলে উদয়নারায়ণপুর হয়ে যেতে হয়। আর তোমরা তো এতদিনে বুঝেই গেছো যে উদয়নারায়ণপুর মানেই আমরা বকপোতা ব্রিজ হয়ে তারপরে উদয়নারায়ণপুর যাব, এপিজে আব্দুল কালাম রোড হয়ে। ভোরবেলার এটাই মজা, চারিদিকে তখনও কয়লার ধোঁয়া উঠছে চা তৈরি হওয়ার জন্য। চায়ের দোকান থেকে বুঝতে পারছি। আমরা চা খাবো আর একটু পরে। এখন আছি উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুরের এটা তো একটা মোটামুটি শহরতলি এরিয়া। এখানটায় সকালবেলা বাজার বসেছে, তাই খুব ভিড়, মানে একদম সবজি বাজার বসেছে, তো মানুষের আনাগোনা তো আছে, ভিড় হবেই। তো উদয়নারায়ণপুর পেরিয়ে যাব আমতা, তারপর বাগনান, তারপরে গিয়ে আমরা উঠবো ন্যাশনাল হাইওয়েতে। খানিকটা আসার পর ওই আমতার আশেপাশেই দেখলাম খুব সুন্দর বিস্কিটের গন্ধ পাচ্ছি। তখন বুঝলাম আর বেশি দেরি নেই, আমরা এসে গেছি বিস্কিট কারখানার সামনে। কারণ এই জায়গাটায় কয়েকটা বিস্কিটের কারখানা আছে, খুব ভালো গন্ধ বেরোয়, মানে দূর থেকে বোঝা যায় যে আমরা এই জায়গাটায় পৌঁছে গেছি। তো আমরা আমতা পেরিয়ে ডান দিকে নিতে হয় বাগনান যাওয়ার জন্য। ওখানে দাঁড়িয়ে এখন কটা বাজে কিরণ? 7:20 বাজে। আমরা এখন চা খাচ্ছি। এই জায়গাটা হচ্ছে ডান দিকে নিতে হয়। আমি তখনই বলছি বিস্কুট কারখানা আছে, আমি দেখাচ্ছি সামনে। এই যে তো এই যে সামনে এই নারকেল গাছগুলোর পিছন দিকেই হচ্ছে বিস্কুটের কারখানা রয়েছে। সেদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্কুটের খুব গন্ধ ছাড়ে। এই যে কিরণ আছে,
তো এইটার নাম হচ্ছে অম্বিকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মানে পুরো জায়গাটা কোনো একটা প্রাইভেট গোষ্ঠী কিনে রেখে দিয়েছে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য। এখানে সেই জন্য কারখানাগুলো বেশি আছে। তো আজকে আমি চালাচ্ছি, এখান থেকে নিয়ে যাব কোলাঘাট নন্দকুমার অবধি, তারপরে কিরণ নেবে নন্দকুমারের পর থেকে খানিকটা দূর। এসে গেছি বাগনান। বাগনান থেকে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়েটা। ন্যাশনাল হাইওয়েটা ধরার আগেই একটা সিগন্যাল আছে, সিগন্যালটায় যেহেতু রাস্তাটা আমাদের ক্রস করতে হবে, তো সিগন্যালের জন্য আমরা ওয়েট করে তারপরে রাস্তা ক্রস করলেই ব্যাস ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে যে রেস্টুরেন্টটায় মামারা আছে সেই রেস্টুরেন্টটায় যেতে মিনিট 15 করে টাইম লাগবে, তার থেকে বেশি লাগবে না। যেহেতু ন্যাশনাল হাইওয়ে, গাড়ি তো স্পিডেই যাবে, কোনো অসুবিধেই হবে না। চলো, সবাই এসে পৌঁছে গেছে, শুধু আমরাই একটু দেরি হয়ে গেল ওই গাড়িটার জন্য। কোলাঘাট এসে গেছি, সবাই এখানে অলরেডি চলে এসেছিল, আমরাই লেট। এখানেই যাযাবর পরিবারের অনেকের সঙ্গে পরিচয় হলো, আবার অনেকের সঙ্গে হলোও না, তাদের সঙ্গে গিয়ে পরিচয় করব। ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন, লুচি, ঘুগনি, 2 করে মিষ্টি, ডিম সেদ্ধ, তার সঙ্গে আবার চা, জল তো আছেই। আমরা যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম সেটা হলো ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা খাওয়া দাওয়ার পর একটা দোকানে দাঁড়িয়েছি যেখানে স্টেপনি টাওয়ারটা সারিয়ে দেবে, তো ওই টায়ারটা সারানোর জন্যই দাঁড়িয়েছি। আর বেশি দূর যাবে না যদি কিছু হয়, কিন্তু জায়গাটা দারুণ, একটু জায়গাটা দেখিয়ে নিই। এদিকে ফুল আছে, একটা ঝিল আছে, ঝিলটা দেখাই, সুন্দর একটা ঝিল। এখানে মাছ চাষ হয়, আর ঝিলটা না ঝকঝকে পরিষ্কার জলটা। এদিকে ঝিল, আর উল্টো দিকেই আছে একটা বিশাল বড় কালী মন্দির। আমি আর উল্টো দিকটায় যাচ্ছি না, কারণ ক্রস করা পসিবল হবে না এখনই, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এখানে নাকি বিশাল বড় মেলা হয়, শীতকালে মেলা হয়। চলো গাড়িটা সারাই, আগে টায়ারটা ঠিক করি। চেকিং চলছে, চেকিং চলছে, চেকিং চলছে কোথায় লিকটা হয়েছে। এই যে এই জায়গাটায় লিকটা হয়েছে। দেখা যাক কি ঢুকে আছে এর মধ্যে। আমি কোনোদিন আগে টায়ার সারাতে দেখিনি। ওই যেটুকু সাইকেলের টায়ারের জন্য আমাকে যেতে হতো ছোটবেলায়, ওটাই দেখেছি। একটা টায়ারের ওপর একটা টিউব মেরে দিত তখন ছোটবেলায় সাইকেলে। এখন গাড়িতে দেখলাম অন্যরকম, টায়ারের ভেতরে আঠা দিয়ে একটা আরও একটা মানে ওই দড়ি মতো আঠা দিয়ে ঢুকিয়ে দিল। তারপর বলল গাড়ি যেতে যেতে ওটা অটোমেটিক্যালি নিজে নিজেই সেট হয়ে যাবে। কাটলেও না, এক্সট্রা অংশটাও কাটেনি, বললো কি গাড়ি যেতে যেতেই ঠিক হয়ে যাবে। আর গাড়ির হাওয়াটা সবসময় ঠিক রাখতে। আমাদের গাড়ির হাওয়া ভীষণ কম ছিল, যেখানে 40 থাকার কথা আমাদের সেখানে 10, 15, 5 এরকম ছিল। তো উনি বললেন যে এটা যেন না করি, সবসময় যেন গাড়ির হাওয়াটা ঠিক রাখি, আদারওয়াইজ গাড়িটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি কোলাঘাট ছেড়ে যাচ্ছি, তখনই এই থার্মাল প্ল্যান্টগুলো দেখতে পেলাম। আর ছোটোবেলায় কোলাঘাট মানেই তো এটা বুঝতাম, তাই সবসময় এটার একটা ভিডিও করে রাখি। তারপরে এই যে নদীটা দেখতে পাচ্ছ, প্রচুর জল, এখন সব নদীতেই জল। এটা হলদি নদী। কাকু বলল হলদি নদীতে নাকি ইলিশ মাছও পাওয়া যেত আগে, এখনো যায় কিন্তু অনেক। মোড়ে এসে গেছে, এই যে মন্দারমণি যাওয়ার রাস্তা, আর এখান থেকে এই অটোগুলো যাচ্ছে মন্দারমণি। 20 টাকা করে মনে হয় ভাড়া নেয়। আর আমরা যাচ্ছি সোজা সোজা, কত দূর আর 12 কিলোমিটার যাচ্ছি সোজা তাজপুরের দিকে।
দূরে দেখা যাচ্ছে পানের বরজগুলো, মেদিনীপুরেই একমাত্র, মানে দীঘা যাওয়ার সময়ই আমরা এই পানের বরজগুলো দেখতে পাই। আর যেটা পাই আর একটা জিনিস হলো ভেড়ি, মাছের এই বড় বড় ভেড়িগুলো মোটামুটি মেদিনীপুরের দিকেই দেখা যায়। মানে আমি বুঝতে পারি এই রিসর্ট, এই যে আমাদের গেটটা নন্দন অ্যান্ড নন্দন, রিসর্টের এরিয়াটা অনেকটা, গেট থেকে পার্কিং স্পটটায় যেতেও অনেকটা টাইম লাগছে, মানে মিনিট 2 মতো লাগছে আর কি, 1 মিনিট মতো। তো গিয়ে গাড়ি রাখার পরেই দেখতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক একদম আমাদের জন্য সাজানো আছে। সুইমিং পুলে অলরেডি লোক নামতে শুরু করে দিয়েছে, স্নান হয়ে গেছে। আর এখানে যাযাবর পরিবারের 8th অ্যানিভার্সারি, তার একটা হোর্ডিং বড় করে দেওয়া আছে। এই যে এখানে ক্যাস্ট্রল পাওয়ার এটা করেছে। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে যাযাবর পরিবার, তার সঙ্গে সবাই একদম ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মনে হয় আমরাই শেষ ছিলাম, এই কটাই ওয়েলকাম ড্রিঙ্ক পড়ে আছে। কাকু কাকিমা অলরেডি নিয়ে নিয়েছে, আমি, রৌনক আর কিরণ। তাই যাকগে। ও তার সঙ্গে এখানে ছিল রাখি পূর্ণিমা, যেহেতু আজকে, তাই রাখি বন্ধন উৎসব, যে যার মতো সবাইকে রাখি পরাচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে, এর পরের পর্বগুলো নিয়ে। চলো টাটা।